আজকে জামাত লেজিটিমেসি গেইন করতে চাচ্ছে, জামাত ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে, এবং এটা ইজ ভেরি ক্রুশিয়াল। জিওপলিটিক্যাল রিয়ালিটিস যেভাবে রয়েছে বাংলাদেশে, সরাসরি সামরিক বাহিনীর যে স্বার্থ, যে দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার, তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামী। কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসাবে আর কোন দল চিহ্নিত করছে না জামাতে ইসলামী ছাড়া। এখন যে ধরনের সামরিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে চীনের সাথে, পাকিস্তানের সাথে, টার্কির সাথে, আমরা এটা বলতে পারি যে আমাদের সামরিক প্রস্তুতি অত্যন্ত কার্যকরভাবে এবং দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি যে বিষয়টা নিয়ে কিছুক্ষণের জন্য আলোকপাত করতে চাই, এবং এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, এটা হচ্ছে জিওপলিটিক্যাল অ্যাক্টরস যারা আমাদের এই দেশে, এদের মিসপারসেপশনস অ্যান্ড মিসপারসেপশনস। আমরা যদি দেখি দুইটা জিওপলিটিক্যাল অ্যাক্টরস আমরা আগামী সময়ে এবং অতীত নিকট অতীতেও যাদের দৃষ্টিভঙ্গি, পারসেপশনস অফ জিওপলিটিক্স একেবারেই মানে অ্যাট অড উইথ ইচ আদার, সেটা হচ্ছে একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে জামাতে ইসলামী। এই ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়ান থ্রেট বা ইন্ডিয়ান পশ্চার্স আর ইন্ডিয়ান যে অ্যাডজয়নিং স্টেটসদেরকে নিয়ে যে পারসেপশনস গুলা রয়েছে, সেখানে যেহেতু জামাত হ্যাজ বিন স্টিরিওটাইপড ইন এ ভেরি স্পেসিফিক ম্যানার, আমি এই স্টেজে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুস্পষ্টভাবে ভারত, আওয়ামী লীগ তার যে অবস্থানগত রিয়ালিটি ভারতের প্রেক্ষাপটে, সেখানে এটা বলাটাও কোনো অত্যুক্তি হবে না যে এই যে গত বছরের শেষ মাথায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থান নিয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে তিনি ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপ কামনা করেছিলেন। এটা তো বিয়ন্ড ডাউট, এখানে তো আমি কোনো বানানো কথা বলছি না। আমার মনে হয় আপনারা সবাই একমত হবেন, যখন শেষ 2 ঘন্টা তিনি যেসব আলোচনাগুলা করেছিলেন, সেনাবাহিনী প্রধান সহ সেখানে তার আপন ভগিনী উপস্থিত ছিলেন, এবং সেখানে আরো কিছু অন্যান্য কর্মকর্তা ছিলেন, এবং তিনি বাংলাদেশ ত্যাগ করতে চাননি, এবং সুস্পষ্টভাবে তিনি অনুরোধ জানিয়েছিলেন ভারতীয় সামরিক হস্তক্ষেপ। এছাড়াও আমরা অন্য কয়েকটা বিষয়ে যেটা অবগত হয়েছি, যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু সুস্পষ্টভাবে যে অবজেক্টিভ রিয়ালিটিটা দেখছিলেন বাংলাদেশে, সেখানে তিনি দিল্লিতে বসে তিনি নাকি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে এখানে প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব, এবং ভারত মোটামুটি যে ওয়েভ অফ পাবলিক প্রেশার যা হচ্ছে, ঢাকা শহরে যেভাবে ঢুকছে, সেটা যেহেতু সীমিত করা অসম্ভব, কাজেই এখানে এই পরিবর্তনটা আনা, শেখ হাসিনাকে সরিয়ে ফেলা, এটা সামরিক বাহিনী, সেনাবাহিনী প্রধানকে তিনি উপদেশ দিয়েছিলেন। এই ধারণাগুলো আমার মনে হয় বিয়ন্ড ডাউট ফ্যাকচুয়াল। এখন এটাই যদি হয়ে থাকে জিওপলিটিক্যাল অ্যাক্টরসদের ভিতরে, তাতে আমরা যদি জামাতকে স্টাডি করি, এখন পর্যন্ত বলা হয়ে থাকে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি, আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই প্রেক্ষাপটে আমি এটা বলবো যে সাইকোলজিক্যাল পারসেপশনে আমরা প্রায় 50 বছরের চেয়েও অধিক সময়কাল আগেকার যে বাস্তবতাগুলো ঘটেছিল, সেটাকে আমরা ধরে নিয়েছি, স্টিরিওটাইপ করেছি অ্যাজ দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন ইভেন্টস, যেটা ইন্ডিকেট করে যে মূল্যবোধের প্রেক্ষাপটে কে কোন আইডেন্টিটিতে আইডেন্টিফাইড হবে। এখন এটা আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো জাতি নাই, অন্য কোনো বাস্তবতা নাই, যেখানে এই 50 বছরের আগেকার ঘটে যাওয়া ঘটনা সেটাকে স্থির চিত্র হিসাবে, রিজিড ইমেজ ক্রিয়েশন যদি আমরা বলি, 50 বছরের আগেকার যে পারসেপশন যে স্বাধীনতার পক্ষে কে ছিল, স্বাধীনতার বিপক্ষে কারা ছিল, এই পারসেপশনটা আমরা এমন ভাবে তুলে ধরেছি যেটা পৃথিবীতে অ্যাবসলিউটলি অবসোলেট এবং কেউ করে না। কেননা তার অর্থ হচ্ছে যে মাঝখানের 50 বছরের
যে ঘটে যাওয়া ঘটনাগুলা এবং সেখানে যে ঘটনাগুলার প্রেক্ষাপটে যে মূল্যবোধের ধারণার ডেফিনিশন চেঞ্জ হবে, সেটা একেবারে আমরা অগ্রাহ্য করে আসছি। আমি এটা এখানে বলতে চাই যে এই যে গত 50 বছরে যে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি, 71-এ যেটা আমরা আমাদের মনে হয়েছিল যে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, এই পারসেপশনটা যে তখন ওই প্রেক্ষাপটে ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভ্যালিড ছিল। কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে আলটিমেটলি ইন দ্য লং রান ট্যাকটিক্যাল পশ্চারিং, সেটা ইন অ্যাজ অ্যান এন্ড ইন ইটসেলফ, যদি স্ট্র্যাটেজিক পারসেপশনে দেখেন যে আসলেই কি জামাত স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল আর আওয়ামী লীগ কি স্বাধীনতার পক্ষে শক্তি ছিল, আপনি যদি স্ট্র্যাটেজিক পারসেপশনে এখন এন্ড গেম হিসাবে ডিফাইন করেন যে আওয়ামী লীগের ভূমিকা, আওয়ামী লীগের নেত্রী অর্থাৎ যিনি একচ্ছত্রভাবে আওয়ামী লীগের মতাদর্শকে ডিফাইন করেন এবং আওয়ামী লীগের অবস্থান কি জিওপলিটিক্যাল কনটেক্সটে, যেটা তার মুখের কথায় ডিফাইন্ড হয়, সেটা যদি আপনি ধরেন তাইলে আপনি কি বলতে পারেন স্ট্র্যাটেজিক পারসেপশনসে যে আওয়ামী লীগ রিয়েলি অ্যাজ এন এন্ড গেম স্বাধীনতার পক্ষের শক্তি না স্বাধীনতার বিপক্ষের শক্তি? আর জামাত যদি 50-55 বছর পরে যদি আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি সেভাবে ডিফাইন করেন, তাহলে কি জামাতের রোলটা স্বাধীনতার পক্ষ ছিল না বিপক্ষ ছিল? আমার হাইপোথিসিস হচ্ছে যে জামাত ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে 1971-এ অ্যাপারেন্টলি স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল। কেন? বিকজ মুক্তিযুদ্ধে ভারতের উপর নির্ভরশীলতা, ভারতের উপর আস্থা আনাটা জামাত অপোজ করেছিল। জামাত পাকিস্তানের পক্ষে ছিল, জামাত স্বাধীনতাকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু আমরা যদি এখন জামাতের ইন্টারপ্রিটেশন গুলা দেখি, তাহলে জামাত কিন্তু বারবার বলে যে জামাত ভারতের বিরুদ্ধাচরণ করেছিল। তখন স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কিনা সেটা কিন্তু তখনকার সাবজেক্টিভ ভিউতে অ্যাপারেন্টলি কনক্লুড করাটা ভুল হবে। এখন যদি আমরা দেখি যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ইন টার্মস অফ লং টার্ম কনফিডেন্স বিল্ডিং, জামাত প্রমাণ করেছে যে ভারতের উপর স্বাধীনতার বিষয়ে সহযোগিতা বা মিত্র দেশ হিসাবে দেখাটা দ্যাট ওয়াজ টোটালি রং। এবং জামাত যে চয়েসটা নিয়েছে তার আলটিমেট পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ঠিক পর মুহূর্ত থেকেই ভারতের আচরণ কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা হরণকারীর আচরণ। কেননা পাকিস্তান আর্মির সারেন্ডার করা বিলিয়ন্স অফ ডলার্স অফ ওয়েপন্স ভারত লুট করে নিয়ে গিয়েছে এবং তারপরে আপনার ভারত 25 বছরের চুক্তি আরোপ করে আমাদের স্বাধীনতাকে নিষ্প্রভ করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। জামাতকে কিন্তু ব্যান করে দেয়া ছিল, কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি কনভিন্সড হয়েছিলেন যে জামাতকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া যায়। জামাতে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বাদ দিলে জামাত অ্যাজ এ পার্টি ওয়াজ রিহ্যাবিলিটেড বাই দ্য পারসন হু ডিক্লেয়ার্ড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তারপর দীর্ঘ সময় থেকে নিয়ে আমরা দেখতে পাই যে জামাতের কোনো আচরণ ছিল না যাতে আপনি বলতে পারেন যে জামাত বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে ছিল। আজকে আমরা যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলি, এটা ক্লিয়ারলি বলা যায় যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি। আওয়ামী লীগ তার যে মতাদর্শ, যেটা অনেকে মনে করে আমাদের দেশে এই যে নিউজ মিডিয়াতে রয়েছে যে আপনি আওয়ামী লীগের যারা এই 24-এর জেনোসাইডে অংশগ্রহণ করেছে তাদের বিচার করতে পারেন কিন্তু দলকে শাস্তি দিতে পারেন না। আমার ধারণা এটা ভুল, কারণ দল নিজে থেকেই ভারতের হাতে বাংলাদেশের স্বাধীনতা তুলে দিতে চেয়েছিল। দলের নেত্রী আওয়ামী লীগ ফ্যাসিজমে বিশ্বাস করত এবং ফ্যাসিজমের ধারণাকে সে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ভারতের স্থায়ী উপস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে সেটা আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সুতরাং আপনি এটা এখনকার বাস্তবতার প্রেক্ষাপটে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই প্রজেক্ট যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি, জামাতে ইসলামী স্বাধীনতার পক্ষের শক্তি। কেননা আপনি 50-55 বছর আগেকার বাস্তবতা নিরিখে ওই সময়ের সাবজেক্টিভ রিয়ালিটিকে কেন আপনি পারপিচুয়েট করবেন?
এটা তো কোনো দেশে করে না, এটা কোনো দেশে কখনো সম্ভব না। নাৎসি পার্টি ওয়াজ ডিমড অ্যাজ ফ্যাসিস্ট অ্যান্ড নাৎসি পার্টি ওয়াজ ব্যান্ড, এবং পরবর্তীতে জার্মানি এমার্জড অ্যাজ অ্যান অ্যালাই অফ দ্য অ্যালাইড পাওয়ার্স, এবং এখনো কন্টিনিউ করতে পারছে। তাই বলে কি জার্মান পপুলেশন কি নাৎসি পার্টির প্রতি অ্যালিজিয়েন্স মেনটেন করেছে? করে নাই। ইট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল ইন জার্মানি টু রিকগনাইজ হিটলার অ্যাজ এ জার্মান লিডার। একদম একই মাত্রায় অবজেক্টিভ রিয়ালিটির প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, এখন আজকে জামাত লেজিটিমেসি গেইন করতে চাচ্ছে, জামাত ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে, এবং এটা ইজ ভেরি ক্রুশিয়াল। জিওপলিটিক্যাল রিয়ালিটিস যেভাবে রয়েছে বাংলাদেশে, সেখানে আমরা দেখতে পারি যে একেবারে সরাসরি সামরিক বাহিনীর যে স্বার্থ, যে দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার, তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামী। কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসাবে আর কোনো দল চিহ্নিত করছে না জামাতে ইসলামী ছাড়া। এই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি না তুলে ধরি, তাহলে আগামী ইলেকশনে জামাত উইল নট গেট এ ফেয়ার ইলেকটোরাল ভার্ডিক্ট। It is absolutely imperative that we project the reality of Awami League as an objective, having an objective to integrate with India, to believe in the Akhand Bharat theory. আমরা গত এই যে আওয়ামী লীগে বিজেপি রেজিমে যে আরএসএস এত শক্তিশালী হয়ে গিয়েছে, এবং সরাসরি এই আরএসএস এখন অখণ্ড ভারতের থিওরিকে প্রমোট করছে, এটা বলা কোনো বিচ্যুতি হবে না যে দ্য আওয়ামী লীগ লিডার ডিউরিং দ্য লাস্ট ফিউ আওয়ার্স অ্যান্ড ইভেন দ্য লাস্ট ফিউ পিরিয়ড, বিকজ উই ডোন্ট নো দ্য সিক্রেট ট্রিটিস, ভারত ক্লিয়ারলি বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা পাকিস্তানের সাথে কোনো সুসম্পর্ক রাখা থেকে বিরত থাকুন, আপনারা পাকিস্তানের সাথে নিরাপত্তার সহযোগিতা করা থেকে বিরত থাকুন। এই ধরনের ইন্টারফিয়ারেন্স ভারত করছে, এর সম্ভবত কারণ হলো যে দেয়ার আর সিক্রেট ট্রিটিজ হুইচ ইউ ডোন্ট নো, এবং যেটা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সই করেছে, যাতে ইট ইজ ভেরি মাচ পসিবল দ্যাট শি হ্যাড কমিটেড হারসেলফ নট টু হ্যাভ এনি ডিফেন্স টাইজ উইথ পাকিস্তান, এবং এটা ভিত্তিতে ভারত এই ধরনের প্রোনাউন্সমেন্ট করছে। এবং এই বাস্তবটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা আমাদেরকে নিশ্চিতভাবে এটা অ্যাসিওরেন্স দিতে হবে যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই আগামী ইলেকশনে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পার্টিসিপেট না করে, কেননা আওয়ামী লীগ হচ্ছে জেনুইনলি স্বাধীনতার বিপক্ষ শক্তি। এবং আমাদেরকে এটা তুলে ধরতে হবে যে ইন দ্য লং রান, অন দ্য বেসিস অফ জামাতে ইসলামীজ very strong participation, in spite of all sorts of allegations, Jamaat never compromised its commitment to the freedom of Bangladesh. তার জন্য তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা কখনো ক্ষমা ভিক্ষা করে তারা কখনো নিজেদেরকে আপোষ করেনি। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে তারা ট্যাকটিক্যাল কোঅপারেশনে গিয়েছিল, ইলেকটোরাল অ্যালায়েন্সে গিয়েছিল, সেখানে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়েছে, জামাত নিজে থেকে তাদের প্রতি আসক্ত হয়নি। আমরা যখন জিওপলিটিক্যাল রিয়ালিটিস এর ব্যাপারে কোন পার্টি কিভাবে অবজেক্টিভলি ডিফাইন করবে সেটা যখন আমরা দেখি, তাহলে আমি মনে করি, আমার হাইপোথিসিস হচ্ছে জামাত কামস ক্লোজেস্ট টু দ্য পারসেপশন অফ অবজেক্টিভ রিয়ালিটি দ্যাট দ্য আর্মড ফোর্সেস কনস্ট্রাক্ট রিগার্ডিং দ্য ইমেজ অফ ইন্ডিয়া অ্যাজ এন অবজেক্টিভ এনিমি। দিস ইজ মাই সাবমিশন। একটা কোশ্চেন আছে স্যার, একটা যদি এটা আপনি একটু ক্ল্যারিফাই করেন। জামাত খুব কিছুদিন আগেও পত্রিকায় দেখা যাচ্ছে এবং বা শোনা যাচ্ছে যে এরকম, বা তারা তাদের টপ লিডার দুই একজন বলেছে যে তাদের সাথে ভারতের কোনো বিরোধ নাই। হোয়াট ডাজ দ্যাট ইমপ্লিকেট? আমার পারসেপশন হচ্ছে, এক্সকিউজ মি, আমার পারসেপশন হচ্ছে জামাত took a diplomatic position. এটা জামাত ইমপ্লাই করছে, আপনাকে এটা দেখতে হবে যে জামাতের নেতারা, আমরা বলতে পারি যে যেটাকে আমরা বলি ডিক্লারেটরি পশ্চার ইন ফরেন পলিসি আর অপারেশনাল প্র্যাকটিস ইন ফরেন পলিসি।
অপারেশনাল প্র্যাকটিসে ইউ মেক সাবস্টেন্টিভ কমিটমেন্টস, কিন্তু জামাতের যে পজিশন সেটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে জামাত তার বৃহত্তম প্রতিবেশীকে শত্রু ভাবাপন্ন ইমেজ দ্বারা ডিফাইন করতে চায় না। তার অর্থ এই না যে জামাত কোনো অপারেশনাল পলিসিতে গিয়েছে যে তারা বাধ্যতামূলকভাবে ভারতের সাথে সহযোগিতা করবে। জামাতের যে ডিক্লারেশন, এটা ডিক্লারেটরি পশ্চার, ইট ইজ এ পলিসি অফ রেথরিক্স। পলিসি অফ রেথরিক্স আর পলিসি অফ সাবস্টেন্সে পার্থক্য রয়েছে। জামাতের এই পশ্চারিংটা, ইট ইজ এ ডিসপ্লে অফ গুডউইল টুয়ার্ডস ইন্ডিয়া, প্রোভাইডেড ইন্ডিয়া ট্রিটস বাংলাদেশ অ্যাজ এ সোভারিন এন্টিটি। এখন যদি জামাত এই ধরনের পজিশনটা টুকু না নিত, তাহলে ক্লিয়ারলি it would have given opportunity to India to categorize Jamaat towards the West as a sworn enemy of India. হ্যাঁ, এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জামাতকে এখন আর শত্রু দেশ হিসাবে, টেররিস্ট বা ফান্ডামেন্টালিস্ট একটা থ্রেট হিসাবে বলে না, ডিফাইন করে না। জামাত ইজ অ্যাকসেপ্টেবল টু দ্য ইউনাইটেড স্টেটস। আপনি এই যে কিছুদিন আগে, পরশুদিন বোধহয়, জামাতের নেতা যেভাবে আপনার জামাতের নেতা যেভাবে নিউ ইয়র্কে জামাতের সাপোর্টারদের বিরাট গ্যাদারিং এ অ্যাড্রেস করেছে, এটা অসামান্য এবং অতুলনীয়। কেউ কি কল্পনা করতে পেরেছে যে নিউ ইয়র্ক শহরে বসে জামাত অ্যাড্রেস করবে অ্যাজ এ পারফেক্টলি নর্মাল এন্টিটি? জামাত লিডারের যেসব স্টেটমেন্টস গুলো ছিল সেগুলো কিন্তু অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য, এবং কোনোভাবেই সেখানে ফান্ডামেন্টালিজমের সামান্য ইমপ্রেশনও ছিল না। যার ফলে ইন্ডিয়া কোনোভাবেই জামাতকে একটা ফান্ডামেন্টালিস্ট থ্রেট হিসেবে পোর্ট্রে করার সুযোগ পায়নি। বরং জামাত কিন্তু ইচ্ছা করলে পাল্টা ভারতকে পোর্ট্রে করতে পারতো আমেরিকার মাটিতে বসে, যে আরএসএস ব্যাকড ফান্ডামেন্টালিস্ট থ্রেট টু সাউথ এশিয়া। জামাতের নেতা কিন্তু সেই ধরনের অ্যাগ্রেসিভ কোনো পশ্চারিং করেনি, কিন্তু ভারত সেটা করছে। সুতরাং আমি মনে করি যে জামাতের যে ভারত সংক্রান্ত যে অবস্থান নেয়া, আমি এটাকে কোনো রকমের কম্প্রোমাইজ হিসেবে না দেখে আমি বলবো বরং একটা বাস্তবসম্মত মডারেট অবস্থান নেয়া, যার ফলে সাধারণ যারা ভবিষ্যৎ ভোটার্স তারা জামাতকে থ্রেট হিসাবে দেখবে না। এটাই আমি বলতে যাচ্ছি। স্যার, ইফ ইউ অ্যালাউ স্যার, আমি এখানে একটু একটা কথা বলতে যাচ্ছি স্যার, ইফ ইউ অ্যালাউ। অফকোর্স। শহীদুজ্জামান স্যার যে জিনিসটা বলেছেন, যেটা একটা ডিপ্লোম্যাটিক, জামাতের একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড, বাট তার যে আব্দুল্লাহ তাহেরের যে নিউ ইয়র্কের ভাষণটা আমি পুরোপুরি ফলো করেছি, এবং অন্যান্য স্ট্যান্ড গুলো, এবং এটার বিপরীতে ভারতের যে অবস্থান, মানে জামাতে ইসলাম এত অ্যাসিওর যে তারা ভারতের শত্রু না বলার পরেও জয়শঙ্কর এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিরা জামাতের কে শত্রু ভাবাপন্নভাবে যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছে, দ্যাট প্রুভস যে এই ডিপ্লোম্যাটিক্যাল, এটা ছিল পিওরলি ডিপ্লোম্যাটিক, স্টিল দে ডোন্ট বিলিভ জামাত ইসলামী ফর দেয়ার ওন সিকিউরিটি। তাকে এটাকে সিকিউরিটি থ্রেট হিসাবে নিচ্ছে, এবং এটা সিকিউরিটি থ্রেট হিসেবে কেন নিচ্ছে? কারণ বাংলাদেশের যে এখন পর্যন্ত যে জিওপলিটিক্যাল স্ট্যান্ড আছে, আমরা কখনোই এই যে সেভেন সিস্টার বা অন্যান্য জিনিস, এই যে আব্দুল্লাহ তাহের যিনি নিউ ইয়র্কে বলেছেন যে যদি এই সিচুয়েশনে যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, তাহলে ইন্ডিপেন্ডেন্সের আগুন এই এলাকাতে ছড়িয়ে দেবে। এটা ক্লিয়ারলি থ্রেট টু সেভেন সিস্টার্স। সো এই জিনিসগুলো আমরা কখনোই, ভারত জানে যে আমরা যতই কিছুই করি না কেন তাদের এগেনস্টে কোনো অ্যাক্টিভলি কোনো কোভার্ট বা ওভার্ট কোনো অপারেশন বা কোনো কিছুতে আমরা মদত দেই না। এই বিশ্বাসটা তাদেরকে জেকে বসেছে যে আমাদের এগেনস্টে এই যে বর্তমানে যে পার্বত্য চট্টগ্রামে ইয়াটা হচ্ছে, এটা অবভিয়াসলি ভারতের মদদে। সো আমরা যখনই এই জামাতকে, তারা কেন ভয় পাচ্ছে কারণ হচ্ছে তখন তারা ইকুয়ালি প্লে করবে। ভারত এখন ইকুয়ালি প্লে করতেছে না, তাদের আমাদেরকে সবসময় ওভার প্লে করতেছে আমাদেরকে কন্ট্রোলে রাখার জন্য। বাট জামাত যদি আসে তখন এটা হবে ইকুয়াল প্লে। ধন্যবাদ। এক্স্যাক্টলি, আই এগ্রি উইথ ইউ ফুললি। এবং আমার মনে হয় এখন জামাত, আমরা বাংলাদেশে মূলত যে ধরনের সামরিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যেমন ধরেন এই যে চীনের সাথে, পাকিস্তানের সাথে, টার্কির সাথে, আমরা এটা বলতে পারি যে আমাদের সামরিক প্রস্তুতি অত্যন্ত কার্যকরভাবে এবং দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন যেটা সবচেয়ে
গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে আমার ধারণা হচ্ছে যে মিলিটারি রিফর্মস, যেখানে আমরা দেখতে পাবো যে সামরিক বাহিনীর অফিসাররা, মাঝারি পদের এবং উচ্চ পদের অফিসাররা সেখানে যেন কোনো রকমের কোনো ব্যক্তিগত আক্রোশে কোনো সামরিক বাহিনীর অফিসারকে ভিক্টিমাইজ করা না হয় এবং দের ইজ ক্লিয়ার অ্যাক্সেস টু জাস্টিস। এই বিষয়গুলা নিরাপত্তা ক্ষেত্র, এই বিষয়গুলোতে জামাতকে সজাগ করা দরকার, জামাতকে এডুকেট করা দরকার। কারণ আমার ধারণা হচ্ছে যে জামাত ইজ দ্য অনলি পার্টি দ্যাট ক্যান বি taken into confidence by our military leadership and by the appropriate level of military intelligence. এবং এখন যেহেতু ইলেকশন 6 মাস দূরে রয়েছে, আমাদের জিওপলিটিক্যাল রিয়ালিটিস, থ্রেট ফ্রম ইন্ডিয়া, এইসব ব্যাপারে আমার মনে হয় জামাত নিডস টু বি এডুকেটেড। আমি এখানেই থামছি। থ্যাংক ইউ স্যার। একটা জিনিস হলো, আমার দুইটা পয়েন্ট আছে আপনার এই, আই জাস্ট লাইক টু ফলো আপ ইউর এন্টায়ার লেকচার। সেটা হচ্ছে যে জামাত হ্যাজ ভেরি ইন্টেলিজেন্টলি ইট হ্যাজ ডিসক্রাইবড ইটস position, diplomatic position with India, but it has not spoken anything loudly that what he will do in case the neighbors are busy in proxy war. এবং এখন কিন্তু এক্স্যাক্টলি সেই সিচুয়েশনটাই আমরা দেখছি, particularly in Chittagong Hill Tracts and also in Myanmar. Myanmar যদিও is not directly involved, but I would say that for both the cases, these political parties, যার সামনে ইলেকশন, actually আমাদের দেশের সাধারণ ভোটাররা, they're not very much conscious about this kind of policies of the political parties on these issues. যার জন্য কিন্তু সবসময় এই পুরো ইস্যুটাই কিন্তু, সিকিউরিটি ইস্যুটা কিন্তু entirely it is overlooked by the political parties, if I may say very loudly, because I haven't seen anything from the political parties to get the national leaders getting involved into thinking about the national security. এবং যার কারণে এই জায়গাটায় আমরা কিন্তু সিরিয়াসলি উই আর উইকেন্ড। এক, দুই নম্বর হচ্ছে ইভেন ইন দ্য মিলিটারি, your thoughts are not, you are not free to speak, you are not free to write. As such, there is no I would say the refinement of your policies which is applicable for the national interest to safeguard the security and the sovereignty of this country. How the political leaders should get involved into it, এই ব্যাপারটা কিন্তু is always shady, always opaque, and it has been kept only with the military, which is a serious weakness into our entire national policy about national security. I agree fully. We have not undertaken the transition in the military hierarchy, realm of values, conforming to the change in technology. আমার ধারণা, আমি আমেরিকার যখন মাস্টার্স করি, আমি ক্লাসরুমে বসে যখন আমার আশেপাশে there were quite a good number of military people, officers who had fought in Vietnam, who had seen America's defeat in Vietnam. That was in 1976. And there were officers from the Air Force, rank of colonel, major, and there were also surgeons sitting in my class. American foreign policy class, there were discussions on America's defeat in Vietnam, and there was complete, a sense of disillusionment. What went wrong? What did we do wrong? Why is America hated so much in the world? এবং ভিয়েতনামের আলোচনা উঠলেই আমেরিকান অফিসার্স উড বি টোটালি কোয়াইট, তারা কোনো কথাই বলতো না। ব্যাক ইন 1976 in California, which is one of the states where in the universities there was a lot of freedom compared to the East Coast, যেখানে আইভি লিগে you'd always be very pro-establishment. হ্যাঁ, এবং আমার ক্লাসে মিলিটারি অফিসার্স would be very quiet, কিন্তু interestingly enough surgeons they would be so vocal. This was a master's class in international relations. The surgeons should speak up, and he would argue that কোনো সময় যদি একজন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর কথা বলতো, the surgeon would say, Major, I disagree with you. I think this is how. I don't know whether this practice would be there in the American military, but I was so impressed that the intellectual capacity of that surgeon
was respected. এইখানে আমি দেখতে পাই যে আমাদের মিলিটারি কালচারে this idea of commitment to the word sir, 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 sir is so compelling, and there is so much lack of expression, যার কারণে এখন আমরা সবচেয়ে বড় মিসঅ্যাপ আমার মতে, that you cannot expect these generals who are wielding so much power now, including the army chief, their perception of geopolitics is so distorted. Is it deliberate, or is it based on personal, ambitions? And is it possible that the mid-ranking officers are denied the right to question? Amra to jani, there are darbars, there are internal meetings where you debate. Yes, of course there are internal meetings. But what happens if an officer like Major Zia or Colonel Haseen is thrown out? What happens when someone like Brigadier Nasir, who has always pursued what he believed in his conscience, been humiliated as persona non grata? How can an army chief and the rest of his coterie get away doing these things? These need to be challenged. This is a serious national security threat. And my question is the Jamaat taking a stand on this? The BNP doesn't do it, but I think it is very important that in the next few months, before we head towards any elections, these issues must be, openly addressed.